তিস্তা নদী। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিম ঘুরতে গেলে পাহাড়ের আঁকাবাঁকা পথে আমাদের সঙ্গী হয় তিস্তা। সবুজ পান্না কালারের জল দেখে আমরা পর্যটকরা পাগল হয়ে উঠি। গাড়ির জানলা দিয়ে বারবার উকি দিতে থাকি সেই দিকে। আমি এর আগে কখনো বর্ষায় পাহাড়ে আসিনি, তবে এবার এসে যে তিস্তাকে দেখলাম সেটা আমাকে তাজ্জব করেছে বললেও কম বলা হবে। আচ্ছা, সবাই তো পাহাড়ে গিয়ে মেঘের সঙ্গে রোদের লুকোচুরি আর পাহাড়ের সঙ্গে মেঘের খুনসুটি দেখেছেন, কিন্তু তিস্তার জলে মেঘের দাপট কেউ দেখেছেন? আমি সেটাই এবার দেখলাম স্বচক্ষে। সেই মায়াবী রূপটাই তুলে ধরবো আজকের ভিডিওয়। তো যাই চলুন তিস্তার পাড়ে। উত্তরবঙ্গের পাহাড়ের প্রকৃতিকে সমৃদ্ধ করে রেখেছে তিস্তা। তার জলের পান্না সবুজ রং পর্যটকদের আকর্ষিত করে, তবে বর্ষাকালে রংটা পাল্টে ঘোলাটে হয়ে যায়, সঙ্গে বেড়ে যায় জলের স্তরও। 5330 মিটার উচ্চতায় থাকা চোলামু লেক থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। সেখান থেকে 315 কিলোমিটার পথ অতিক্রম করে ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে তিস্তা। আচ্ছা, এর মধ্যে তিস্তা 200 কিলোমিটার ভারতে আর 115 কিলোমিটার বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সিকিম থেকে বয়ে এসে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার বুক চিরে সেবকের করোনেশন ব্রিজ পার করে শিলিগুড়ির সমভূমিতে এসেছে তিস্তা। তারপর জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের রংপুরে প্রবেশ করেছে। পাহাড়ি গতিপথে ত্রিস্তরীয় তিস্তার সঙ্গে বেশ কিছু নদী এসে মিশলেও তিস্তার প্রধান উপনদী কিন্তু রঙ্গিত। আমরা সাধারণত পাহাড়ে ঘুরতে গেলে দুটো সময় তিস্তাকে দেখে থাকি। সকালে এনজিপি থেকে ঘোরার ডেস্টিনেশনে যাওয়ার সময় আর বাড়ি ফেরার পথে, মানে পাহাড় থেকে এনজিপিতে নেমে আসার সময়। তখন দুপুর থেকে বিকাল, কিন্তু এবার সন্ধে নামার সময় পর্যন্ত ছিলাম তিস্তার পাড়ে, একেবারে করোনেশন ব্রিজের উপর। তার মধ্যে বর্ষাকাল, সেই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। মেঘ নিচে নেমে যেন ঘিরে ফেলেছে তিস্তাকে, সঙ্গে দূরের পাহাড়। সত্যি বলছি, আমি হতবাক হয়ে গিয়েছিলাম সেই অদ্ভুত মায়াবী রূপ দেখে। তিস্তার সঙ্গে প্রকৃতির এই কম্পোজিশন দেখতে দেখতে ভাবছি, এই তিস্তার জলেই তো ক্রমশ কমে যাচ্ছে। তিস্তার উপর বেশ কিছু বাঁধ আর জলবিদ্যুৎ প্রকল্প নদীটার প্রাকৃতিক রূপকে নষ্ট করছে। গাজল ডোবার পর তো তিস্তা প্রায় মৃতপ্রায় হয়ে উঠেছে। আসলে নদী মানেই তো শুধু জলের প্রবাহ নয়, তার সঙ্গে সেডিমেন্ট লোড থাকে। যখনই সেই নদী আটকে হাইড্রো পাওয়ার প্রজেক্ট করা হয়, তখনই নদী সেই সেডিমেন্ট লোড সেখানেই ফেলে দেয়, যার ফলে নদীর ভৌত ও রাসায়নিক প্যারামিটারগুলো বদলে যায়। সঙ্গে ক্ষতি হয় বায়োডাইভার্সিটিরও। কারণ নদীর প্রবাহে যেসব প্রাণী বেঁচে থাকে তারা যে কখনো স্থির জলে বাঁচতে পারে না। তাই এভাবেই চলতে থাকলে তিস্তা একদিন ইতিহাসের পাতায় চলে যাবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তিস্তার এই মায়াবী রূপ কখনোই উপলব্ধি করতে পারবে না।